বহরমপুরে এবার লড়ছেন অধীর চৌধুরী বহরমপুর বিধানসভায়। বহুদিন পরে আবার তিনি বিধানসভার নির্বাচনে লড়ছেন, ফিরে এসছেন। এর আগে 5 বারের সাংসদ, কংগ্রেসের লোকসভার দলনেতা, সেখান থেকে আবার বিধানসভায় লড়া। অধীরদা, এই যে পুরো বিষয়টা, এটা আপনার কাছে কী মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না। কী আর মনে হবে? আমি এমপি হওয়ার আগে এমএলএ ছিলাম, আমি হেরেছি 2024-এ। পার্টি আমাকে বলছে যে বিধানসভায় লড়ো। আমারও পার্টির কথা ভালো লেগেছে, আমি নিজেও লড়তে চেয়েছি। অধীরদা, একদিকে পার্টি বলছে, একদিকে আমার নিজের ইচ্ছা, দুটো মিলে আমি লড়ছি। অধীরদা, গতবার যখন আপনার সঙ্গে কথা হয়েছিল আপনি বলেছিলেন যে যেভাবে একটা সাম্প্রদায়িকরণ হচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে, এর ফলে স্পেসটা কমে যাচ্ছে, যেটা প্রকৃত। একদমই তাই, এবং এটা দিনের পর দিন আরও বাড়ছে। বাংলার জন্য এটা খুব অশুভ সংকেত বলে আমি মনে করি। বাংলায় আগে জাতপাতের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি ছিল না। আজ বাংলা সাম্প্রদায়িকতার রাজনীতিতে আক্রান্ত। এটা আমাদের সমাজের জন্য হানিকর, আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের জন্য হানিকর বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর লড়াইটা আপনার কাছে কতটা কঠিন? কঠিন তো বটেই, সবসময় কঠিন। গতবার আমি এই ঘুরে দাঁড়ানো লড়াই করতে গিয়ে তো হেরেছি, কিন্তু তাই হারিয়েছি বলে তো ছেড়ে দেওয়া চলবে না। কারণ আমরা তো একটা সচেতন রাজনৈতিক দল করি। আমরা ভারতবর্ষের কংগ্রেস পার্টি, তারা ভারতবর্ষের প্রগতিশীল রাজনীতির বুনিয়াদ তৈরি করেছি আমরা। তাই আমরা তো হেরে গিয়ে থেমে যেতে পারি না, আবার ফিরে আসতে হয় আমাদেরকে। তাই ফিরে আসবার চেষ্টা করছি, ফিরে আসবো। এখানে কিছুদিন আগে, মাস কয়েক আগে, একটা বাবরি মসজিদ তৈরি হওয়া শুরু হলো। এটাও কি এই সাম্প্রদায়িকীকরণ বা বিভাজনের? নিশ্চয়ই। মসজিদ তৈরি আমি কখনো বিরোধিতা করি না, হোক না মসজিদ, অসুবিধা কী আছে? বাবরি মসজিদ হলে হতো, লোকের কোনো আপত্তি ছিল না এখানটায়। সবচেয়ে বড় ধর্মপ্রাণ যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা তাদের সর্বস্ব দিয়েছে এই বাবরি মসজিদ প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্যে। গরিব মানুষ গোটা দিনের রোজগার, সেই রোজগারের পয়সায় ইঁট খরিদ করে মাথায় তুলে সেই ইঁট এনে সেখানে জমা করেছে। সেই বাবরি মসজিদের ঘটনা এখন দেখছি যে বিজেপির সঙ্গে যোগসাজশ করে টাকার লেনদেন চলছে। স্বাভাবিক মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এবং এটা তো রাজনীতির জন্যই হচ্ছে না। তো মানুষ বুঝছে, আমরাও বুঝছি, রাজনীতি আছে বটেই। কারণ বাবরি মসজিদ করার একটা বিষয় হলো সে মসজিদ করব, কিন্তু বাবরি মসজিদ করতে গিয়ে আমাকে ভোট করতে হবে। এটার মানেটা কি দাঁড়ায়? যে বাবরি মসজিদ করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটা দাঁড়ায়। মসজিদ করুক, কেউ আপত্তি করে না মুর্শিদাবাদের মানুষ। মসজিদ করা মানে এটা নয় যে যারা মসজিদ করে তারা যে পার্টি করে, মুর্শিদাবাদের মানুষ সেই পার্টি করবে। এর প্রভাবটা রাজনীতিতে পড়বে না? হ্যাঁ, পড়তে পারে, কোথাও কোথাও পড়তে পারে, কিন্তু সেটাও তো, এই প্রভাবও তো পড়বে। যারা মসজিদ বানিয়ে তাদের সঙ্গে বিজেপির কী কথাবার্তা চলছে, সেটাও তো প্রভাব পড়বে। আর আপনি একটা কথা প্রায়ই বলেন যে দিদি মোদির একটা সেটিং রয়েছে। সেটিং আমি ওই সাথে বলি, দিদি আর মোদি তারা একে অপরকে সাহায্য করে তাদের কর্মের মাধ্যমে, তাদের স্লোগানের মাধ্যমে। দিদি আর মোদির খেলা বলি এটা আমি। এই নির্বাচনেও কি সেই একই ঘটনা ঘটছে? এই তো হবেই, একই তো হচ্ছে। প্রো এসআর, নো এসআর। 2021 ছিল প্রো এনআরসি, নো এনআরসি, একই। এই যে এতগুলো মানুষের নাম বাদ চলে গেল, আমার তো মতে বাদ চলে যাওয়ার জন্যে দায়ী নির্বাচন কমিশন 1 নম্বরে। 2 নম্বর দায়ী পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে। তার গোয়ার্তুমি, তার অহমিকা, তার দম্ভ, তার কোর্টে চলে যাওয়া, সব মিলিয়ে আজকে জটিল অবস্থা তৈরি হলো। আমার বক্তব্য, যদি মানুষ ভোট দিতে না পারে তাহলে ভোটদান ব্যবস্থা স্থগিত থাকা দরকার। লক্ষ লক্ষ মানুষের ভোটদানের অধিকার কেড়ে নিয়ে কোনো ভোট প্রক্রিয়া অবাধ হতে পারে বলে আমি বিশ্বাস করি না। অধীরদা, এই যে মানুষের আস্থা, এই যে এর ফলে কি কংগ্রেসের দিকে ফিরে আসতে পারে? আসছে আস্তে আস্তে। পশ্চিমবঙ্গে আগামী দিনে কংগ্রেসের উত্থান হবে। এটা এত জোরের সঙ্গে আপনি বলছেন না, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ এই মোদি আর দিদিকে দেখে ক্রমশ খুব অসন্তুষ্ট হচ্ছে, খুব একঘেয়েমির শিকার হচ্ছে, খুব পরিশ্রান্ত হয়ে পড়েছে তারা এই দিদি আর মোদির এই খেলা দেখতে দেখতে। বামেদের সঙ্গে এবার আপনাদের কোনো সরাসরি জোট হয়নি, কিন্তু একটা কি মোটামুটি বোঝাপড়া? সরাসরি হয়নি, অসরাসরিও হয়নি। আচ্ছা, প্রত্যক্ষ হয়নি, পরোক্ষও হয়নি। এইটা যে চলে যাওয়া, এটা কি আপনাদের ভালো হলো না খারাপ হলো? সে তো পরে বোঝা যাবে ভালো হলে খারাপ হলে। কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে
একা লড়বো, একা দেখবো আমাদের কি কেমন অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, তাই 294টা আসলে আমরা প্রার্থী দিয়েছি। এই মুর্শিদাবাদ বাদ দিয়ে আমরা যদি মালদা এবং যে জায়গায় কংগ্রেস শক্তিশালী দিনাজপুরের দিকে তাকাই, সেখানের অবস্থাটা কীরকম? মুর্শিদাবাদে, মালদায়, দিনাজপুরের একটা অংশে, পুরুলিয়ায় আমরা ভালো রেজাল্ট করব। কতগুলো সিট পেতে পারেন? সেটা পরে বলা যাবে, ভালো রেজাল্ট করবে এটুকু বলতে পারি। সকালের পদযাত্রা থেকে শুরু করে একটু আগে মিটিং, এই পুরো গোটা কর্মকাণ্ড অধীরদাকে একা সামলাতে হচ্ছে, এই শুধু বহরমপুরে নয়, গোটা মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে। ফলে অত্যন্ত ক্লান্ত অধীরদা। তার জন্য আমরা এখানেই আপাতত আমাদের সাক্ষাৎকার শেষ করছি। যে দাবি অধীরদা করছেন, আমরা তার দিকে নির্বাচনের ফলাফল যেদিন বেরোবে, অর্থাৎ 4 তারিখ, সেদিনকে আমরা বুঝতে পারবো কংগ্রেসের সত্যি মানুষ ফিরে আসছেন কিনা কংগ্রেসের দিকে। DW সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ অধীরদা।